মদন কিছুতেই যাচ্ছে না, আর পদ্মজা অন্দরমহলের ভেতরে ঢুকতে চাইছে না। সে বারবার বলছে, আমি একটু হাঁটবো এদিকে, আপনি যান। রাইতের বেলা একলা থাকবেন, আমার কাম আপনারে দেখা রাখা। এদিকে তো আলো জ্বলছে, উনিও আসবেন এখন, আপনি যান। আর আপনার পা তো কাদা মাখা, বেশিক্ষণ এইভাবে না থেকে ধুয়ে আসুন। মদন পায়ের দিকে তাকালো, লুঙ্গি হাঁটু অবধি তুলে রেখে বাঁধা। সে হেসে বলল, আচ্ছা, তাহলে আমি ধুয়ে আইতাছি, বেশিক্ষণ লাগবো না। আচ্ছা, আসুন। মদন চলে যেতেই পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। গলার মাঝে যেন কাটা বিঁধেছিল। বাড়ির পেছনে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল আমিরকে। আমির অলোক ঘর থেকে এদিকে আসছে। পদ্মজা আর ঘুরে দাঁড়াতে পারল না, আলোক ঘরের দিকে চেয়ে রইল। আমির পদ্মজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসল, বলল, পদ্মবতী কি আমার জন্য অপেক্ষা করছে? বোধ হয় করছি। আমির ভ্রুকুটি করে বলল, বোধ হয় কেন? ঘরে একা ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হয়েছিলাম। আপনি নামাজ পড়েছেন? এই যে মাথায় টুপি, মসজিদ থেকে আসলাম। পদ্মজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকায়। সেখানে কি সে যেতে পারবে না? পদ্মজা উসখুস করতে থাকলো। আমির পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমিরের কাছে পদ্মজা হতভম্ব হয়ে গেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে নাকি। এরপর আমিরের হাতের বাঁধন ছোটানোর চেষ্টা করতে লাগলো আর বলল, ছাড়ুন, কেউ দেখবে। কেউ দেখবে না, এদিকে কেউ নেই। আমিরের কণ্ঠ মোহময়। সে পদ্মজার ঘাড়ে থুতনি রাখল। এরপর ঠোঁটে ছোঁয়া লাগতেই পদ্মজা কেঁপে উঠল। জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে সরে গেল। বলল, আপনি ঘরে যান। আচ্ছা, চলো। আপনি আগে যান, আমি আসছি। কেন, তুমি কোথায় যাবে? পদ্মজা নিচের ঠোঁট কামড়ে কিছু ভাবল, এরপর বলল, আলোক ঘরে যাব। আপনি ঘরে যান, নয়তো আম্মা আমাকে খুঁজবে। আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব, এরপর সব বলবো। আরে, কি করবে বলো তো? আপনি যান না। পদ্মজা ঠেলে আমিরকে অন্দরমহলের দিকে পাঠালো। আমির অসহায় মুখ করে জিজ্ঞাসা করল, আমিও থাকি? আপনি ঘরে গিয়ে বসবেন, আর আমি চলে আসব। পদ্মজার অনুরোধ ফেলা যাচ্ছে না। আমির না চাইতেও অন্দরমহলে চলে গেল। পদ্মজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দরমহলের ডান পাশে চলে আসে। সঙ্গে সঙ্গে রনির মুখোমুখি হয়ে যায়। রনি ও পদ্মজা একসাথে কেঁপে উঠল। দুজনই অপ্রস্তুত হয়ে পড়ে। রনি আগে কথা বলল, রাতের বেলায় এমনি ছুটতাছ কেন? পদ্মজার মাথা থেকে ঘুমটা পড়ে গেছে সেই কখন। দৌড়ে আসতে আসতে চুলের খোপাও খুলে গেছে। গাছগাছালির বাতাসে তীর তীর করে চুল উঠছে, তবুও সে ঘামছে। আমতা আমতা করে বলল, আমি তো হাঁটতে বের হয়েছি, জোনাকি দেখলাম এদিকে, তাই নিতে এসেছি। ও, কই জোনাকি কই? নাই তো। একটু আগেই তো ছিল। এখন তো নাই। রাতের বেলা একলা থাকবা কেন? আসো ঘরে যাই। তুমি কোথায় গিয়েছিলে রনি আপা? সন্ধ্যার আজানের আগে তোমার ঘরে গেলাম, পেলাম না। এদিকে কোথাও ছিলে, কিন্তু ওদিকে তো ঝোপঝাড় আর জঙ্গল। পদ্মজার প্রশ্নে রনির মুখ রক্তিম হয়ে উঠল। কেমন অস্বাভাবিক হয়ে ওঠে মুখ। সে অপ্রস্তুত হয়ে হাসল। কি বলবে তা খুঁজছে, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। পদ্মজা অপেক্ষা করছে রনি কি বলে শোনার জন্য। পদ্মজা ডাকল, আপা। আরে, আমি তো ওষুধ খুঁজতে আসছিলাম। কি ওষুধ? তুমি চিনবা না, আসো বাড়িতে যাই, মেলা রাত হইয়া গেছে। রনি পদ্মজাকে রেখে এগোতে থাকলো। এটাকে পালিয়ে যাওয়া বলে। পদ্মজা আর থেকে কি করবে? সেও রনির পিছু পিছু অন্দরমহলে চলে আসে। ঘরে ঢুকতেই আমির হামলা করে। এবার কাহিনী কি বলতো?
বিশ্বাস করবেন? তোমার কথা বিশ্বাস করব না এ হয়? রনি আপা প্রায় জঙ্গলের ভেতরে যায়। আমি জানালা দিয়ে দেখি উনি এমন ভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন। আমি শুনে অবাক হলো। সে চাপা স্বরে প্রশ্ন করল, সত্যি প্রায় কি যায়? আমি সত্যিই বলছি। আমি চিন্তিত হয়ে কিছু ভাবে, কপালে চামড়া কুঁচকে গেছে, গভীর ভাবনায় বিভোর সে। পদ্মজা বলল, আমি আজ অনুসরণ করে জঙ্গল অবধি গিয়েছিলাম। মদন ভাইয়ের জন্য ভেতরে ঢুকতে পারিনি। এরপর আপনি এলেন। পরে আবার যেতে চেয়েছি, কিন্তু ততক্ষণে রনি আপা চলে এসেছে। সরাসরি প্রশ্নও করেছি কেন জঙ্গলে গিয়েছিল। বলল ওষুধ আনতে, মানে কোনো ওষুধই পাতা। কিন্তু আমার বিশ্বাস হয়নি। প্রায় কেন উনি ওষুধ পাতা আনতে যাবেন, তাও আবার ভোরে আর রাইতে? পদ্মজা একদমে কথাগুলো বলল। আমির বলল, আব্বাকে বলতে হবে। আগে শুনুন। বলো। এখনো কাউকে বলবেন না? বলা উচিত, ব্যাপারটা জটিল বলে মনে হচ্ছে। আমরা আগে বের করি কি হয়েছে, কি করতে যাই, এরপর নিজেরা সমাধান করতে পারলে করব, নয়তো বড়দের বলবো, যদি আমরা নিশ্চিত না কোনো সমস্যা আছে কিনা। অবশ্যই সমস্যা আছে। তুমি জানো ওদিকে কোনো মহিলা ভুলেও যায় না, যেতে চায় না ভয়ে। সেখানে রনি যায়, বড় কোনো কারণ আছে। আমরা বের করি সেটা। কিভাবে? আমার মনে হচ্ছে আবার যাবে, কাল পরশুর মধ্যেই যাবে। আমরা পিছু পিছু যাব। খারাপ বলনি। কাউকে এখন বলবেন না, এটাই অনুরোধ। আমির হাসল। পদ্মজার কোমর থেকে পেছনে জড়িয়ে ধরে বলল, বলবো না। আপনি কারণে অকারণে সোয়ার বাহানা খুঁজেন, এতে পাপ তো নেই। খাওয়ার সময় হয়েছে, চলুন। ঠিক সময়ে না গেলে আম্মা চিল্লাবেন। আম্মারা তো সবসময় চিল্লায়, তোমাকে খয়েরি রঙে খুব সুন্দর লাগে। আমি তো খয়েরি শাড়ি পরিনি। পুরো কথা বলতে দাও। আচ্ছা বলুন। আর কালো রঙে খুব আবেদনময়ী লাগে, আকর্ষণীয় লাগে। আমির ফিসফিসিয়ে কথাটা বলল। পদ্মজার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ল। সে ঘুরে আমিরের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি সব সময়ই আকর্ষণীয়। আমির হৈ হৈ করে উঠল। সত্যি? কতদিন পরে একটু প্রশংসা করলে। পদ্মজা মৃদু আওয়াজ করে হাসল, বলল, প্রশংসা শুনতে খুব ভালোবাসেন তাই না? অবশ্যই, তবে বউয়ের প্রশংসা শুনতে আরো বেশি ভালোবাসি। আমি শক্ত করে পদ্মজার কোমর আঁকড়ে ধরে। পদ্মজা আমিরের 2 হাত ধরে বলল, আপনি সবসময় এত শক্ত করে কেন ধরেন? গায়ের জোর দেখান। কেন, ভালো লাগে না? মোটেও না, আদর করে ধরবেন। আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল, লজ্জা ছিটে ফোটাও গিলে ফেলেছ দেখছি। বিয়ের এতদিন পরেও কোনো মানুষ লজ্জা পায়, আমাকে দেখাবেন। আমি অত ভং ধরতে পারবো না। কি ঝাঁজ কথায়। এবার ছাড়ুন। ইচ্ছে হচ্ছে না। আবার শক্ত করে ধরেছেন। দৌড়ে যদি পালাও? পালিয়ে আর যাবো কতটুকু? আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমর চেপে ধরল। তখনই লতিফা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে। পদ্মজা আমির দুজনই দুদিকে ছিটকে যায়। আমির ধমকে উঠল, লুতু, কতবার বলেছি না ঘরে ঢুকবি না, আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি? পদ্মজা খেয়াল করে আমির কথাগুলো রাগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি। পদ্মজার হাসি পেল। লতিফার মুখের অবস্থা দরজার চিপায় পড়ার মতো। সে আমিরকে ভীষণ ভয় পায়। কাচুমাচু হয়ে বলল, খালাম্মা খাইতে যাইতে কইছে। পদ্মজা নূরজাহানের পা টিপে দিচ্ছে। তার মূল উদ্দেশ্য রুম্পার ঘরে যাওয়া। সকাল থেকে বারংবার রুম্পার ঘরে ঢোকার চেষ্টা করেছে, পারেনি। মদন কিছুতেই ঢুকতে দেয়নি। তার এক কথা, নূরজাহানকে না বললে ঢুকতে দিবে না।
অগত্যা পদ্মজা নিরাশ হয়ে নূরজাহানের ঘরে এসে পা টিপে দিতে শুরু করে। যদি একটু পটানো যায়। ঘণ্টাখানিক ধরে সে নূরজাহানের পা টিপছে। হাত ব্যথায় টনটন করছে। নূরজাহান আয়েশ করে ঘুমোচ্ছেন। কখন যে ঘুম ভাঙবে, এভাবে কেটে যায় আরো অনেক সময়। নূরজাহান চোখ মেলে তাকান। পদ্মজাকে বললেন, এখনো আসো? পদ্মজা মৃদু হাসল। নূরজাহান বললেন, অনেকক্ষণ হয়েছে, এখন যাও, ঘরে যাও। পদ্মজার চোখে মুখে আধার নেমে আসে। পরক্ষণেই মিষ্টি করে হেসে বলল, আপনার ভালো ঘুম হয়েছে? সে হয়েছে। দাদু, একটা প্রশ্ন করি। করো। রুম্পা ভাবিকে যেদিন দেখেছিলাম, অনেক নোংরা দেখছিলাম। ওনাকে পরিষ্কার রাখার জন্য একটা মেয়ে দরকার, কিন্তু সবসময় মদন ভাইয়া পাহারা দেন। সারের লাহান শক্তি ওই সেরির, এর লগে সেরিরা পারবো না, সবাই ডরায়। তাই বলে এভাবে অপরিষ্কার থাকবে সব সময়? সবাই ডরায়, কেউ যাইব না সাফ কইরা দিতে। তুমি বেহুদা কথা বলতাছো। নূরজাহানের কঠিন কণ্ঠের সামনে পদ্মজার আসল কথাটাই মুখে আসছে না। সে মনে মনে নিজেকে প্রস্তুত করে নিয়ে বলল, আমার মনে হয় আমি পারবো। ভাবি আমাকে আঘাত করবে না। আমাকে যাওয়ার অনুমতি দিতেন যদি। পাগল হইছ সেরি, কেমনে খামচাইয়া ধরছিল মনে নাই? আর কথা কইও না, যাও এখান থেকে। পদ্মজা আর কিছু বলার সাহস পেল না। সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায়। 2 তলার বারান্দা থেকে আলোক ঘরের সামনে খালি জায়গা দেখা যাচ্ছে। সেখানে গ্রামের মানুষের ভিড়। মজিদ হাওলাদার তার লোকজন নিয়ে গ্রামের মানুষদের সমস্যা শুনছেন। কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন, কাউকে বা ধান দিয়ে। এই ব্যাপারটা প্রায়ই ঘটে। পদ্মজার খুব ভালো লাগে, গর্ব হয়। পূর্ণা ঘাটে বসে আছে। মাদিনী নদীর জলের স্রোতে তার দৃষ্টি স্থির। প্রেমা আর প্রান্ত স্কুলে গিয়েছে, সে যায়নি। ইদানিং সে স্কুলে একদমই যায় না, ভালো লাগে না। পদ্মজা যাওয়ার পর থেকে সব যেন থমকে গেছে। পদ্মজার শূন্য জায়গাটা কিছুতেই পূর্ণা মানতে পারছে না। বাড়ির প্রতিটি কোণে সে পদ্মজার স্মৃতি খুঁজে পায়। এই তো এই ঘাটে বসে দুজন কত সময় পার করত, কত গল্প করত। আজ পদ্মজার জায়গা শূন্য। পূর্ণা অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদ্মজাকে। পদ্মজার প্রতিটি কথা তার কানে বাজে। এতদিন হয়ে গেল, তবু এই শোক, এই শূন্যতা কাটিয়ে উঠতে পারছে না সে। পূর্ণার চোখ দুটি ছলছল করে ওঠে। সে নিচের ঠোঁট কামড়ে 2 বার ডাকল, আপা, আপা রে। বাসন্তী দূর থেকে পূর্ণাকে দেখতে পেলেন। জুতা খুলে পা টিপে টিপে হেঁটে আসেন পাশে। পূর্ণার পাশে বসেন। পূর্ণা এক ঝলকে বাসন্তীকে দেখে দ্রুত চোখের জল মুছল। এরপর বলল, আপনি এইখানে আসছেন কেন? প্রশ্ন ছুড়ে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি মেলে বাসন্তীর দিকে তাকালো পূর্ণা। দেখতে পেল বাসন্তীকে আজ অন্যরকম লাগছে। আর একটু খেয়াল করতেই বুঝতে পারল অন্যরকম কেন লাগছে। আজ বাসন্তীর ঠোঁটে লিপস্টিক নেই, কপালে টিপ নেই, চোখে গাঢ় কাজলও নেই। থুতনির নিচে সবসময় কালো 3টা ফোঁটা দিতেন, আজ সেটাও নেই। পূর্ণা বাসন্তীর হাতের দিকে তাকালো। হাতেও 2-3 ডজন চুড়ি নেই। 2 হাতে শুধু 2টি সোনার চিকন চুড়ি। পূর্বের প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে পূর্ণা পাল্টা প্রশ্ন করল, আজ আপনি সাজেননি? না সাজলে ভালো লাগে না। বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলেন বাসন্তী। পূর্ণা বাসন্তীর চোখে মুখে স্নিগ্ধতা খুঁজে পেল। মায়াবী প্রকৃতির সৌন্দর্য, চকচকে গাল, 40-এর ওপর বয়স মনেই হয় না। কিন্তু মুখে কিছু বলল না পূর্ণা। সে চোখ সরিয়ে নিল। বাসন্তী বললেন, আমার সাথে গপ করবা? আমার ঠেকা পড়ছে। পূর্ণার ঝাঁঝালো স্বর। বাসন্তী পূর্ণার পাশ ঘেঁষে বসেন। পূর্ণা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল।
কিছু কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হলো সবেমাত্র। তখন বাসন্তী বললেন, আম্মা, আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি, তবুও শেষ বয়সে আইসা একটা ভুল করে ফেলি। ভুল যখন বুঝতে পারি তোমার আব্বারে বলি, কিন্তু তোমার আব্বা মুখ ফিরাইয়া নিল। আমার তোমার আব্বা ছাড়া আর গতি ছিল না, তাই গ্রামের মানুষ নিয়ে আইছিলাম। আমার এই কাজের জন্য তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না। যাকে যা গেছে গেছে। তোমার আব্বা আমারে আজও মেনে নেয় নাই, তাতে আমার দুঃখ নাই। তোমার আম্মার মতো একটা ছোট বোন পাইছি, তোমার দুইটা ভাই বোনের মতো সন্তান পাইছি। আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই, কখনো হবেও না। সন্তানের শূন্যতা আমাকে খুঁড়ে খুঁড়ে খায়। তোমাদের বাড়িতে আসার পর থেকে সেই দুঃখ ঘুষে গেছে। প্রান্ত প্রেমা যখন আমারে বড় আম্মা কইয়া ডাকে, তখন আমার খুশিতে কান্দন আইসা পড়ে। শুধু ভালো লাগে না তোমার গুমট মুখটা। বিশ্বাস করো আম্মা, তোমার মারে আমি তাড়াতে আই নাই। সে হয়েছে গিয়া হীরার টুকরা, তার মতো মানুষ হয় না। আর আমি যা চেয়েছি তার চেয়েও বেশি পাইছি, সেইটা তোমার আম্মা দিছে। আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। আমি তোমারে বলবো না আমারে আম্মা ডাকতে। আমি শুধু চাই আমারে মেনে নাও, ভালো থেকো, হাসি খুশি থাকো। আমি তোমার বন্ধু হইতে চাই। তোমরা যেমনি বলবা তেমনি চলবো আমি। এই যে দেখো, তোমার সাজগোজ পছন্দ না বলে আমি আর সাজগোজ করি নাই, আর কোনোদিন সাজবো না। আমি কি কম সুন্দর নাকি যে সাজতেই হবে? পূর্ণার মন ছুঁতে পেরেছে বাসন্তীর কথা। পূর্ণা বরাবরই কোমল মনের, তবুও শক্ত কণ্ঠেই বলল, আমি আর আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি আপনার মতো থাকুন প্রান্ত প্রেমাকে নিয়ে, আমি আমার মতো থাকবো আমার মাকে নিয়ে। আমার আর কোনো বন্ধু বান্ধব দরকার নেই। বাসন্তীর চোখ ছলছল করছে, তবুও তিনি হাসতে কার্পণ্য করলেন না। বললেন, তোমার চুল অনেক সুন্দর, অনেক লম্বা। এখন তো ভর দুপুর, বাইন্ধা রাখো। পূর্ণা চুলগুলো হাত দিয়ে খোপা করে নিল, এরপর বলল, আম্মা এখনো ঘুমে? হ। আমার যে কি হয়েছে, কখনো একদমই ঘুমায় না, আবার কখনো ঘুম ছেড়ে উঠতেই পারে না। পদ্মাচার জন্য কান্দে দেহি, শরীর দুর্বল হয়েছে, এই জন্যই ঘুমাচ্ছে। পূর্ণা উঠে দাঁড়ায়। বাসন্তী বলল, আমি রাঁধছি, সকালে খাইলা না, এখন নিয়ে আসি ভাত, পরে খাবো, বলে পূর্ণা দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। হেমলতার ঘরে এসে দেখল তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। চুল ছড়িয়ে আছে বালিশে, কেমন শুকিয়ে গেছেন। এতক্ষণ না খেয়ে থাকলে আরো শুকোবে, ডাকা উচিত। পূর্ণা ডাকল, আম্মা, আম্মা। হেমলতা সাড়া দিলেন না। পূর্ণা ঝুঁকে হেমলতার গায়ে হাত দিয়ে ডাকল, ও আম্মা, এবারে ওঠো, দুপুর হইয়া গেছে। আম্মা, ও আম্মা। হেমলতার চোখ খুললেন, চোখের মনি ফ্যাকাশে। তিনি উঠতে চাইলেও হুট করে হাত কাঁপতে থাকল। পূর্ণা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে আম্মা? হেমলতা কিচ্ছুটি বললেন না। পূর্ণা হেমলতাকে ধরে ওঠালেন। হেমলতা পূর্ণার দিকে চেয়ে থেকে ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করেন, কে তুমি? হেমলতার এহেন প্রশ্নে পূর্ণা চমকে উঠল, চাপা স্বরে অবাক হয়ে উচ্চারণ করল, আম্মা। সেকেন্ড কয়েক পূর্ণার ওপর চেয়ে থেকে হেমলতা চোখ সরিয়ে নিলেন। পূর্ণা বলল, আমাকে চিনতে পারছো না আম্মা? হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন, ঘুমটা হঠাৎ ভেঙে গেল, তাই এমন হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়েছে? পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়ে আছে। হেমলতা পূর্ণার দিকে তাকান, জিজ্ঞাসা করেন, কি রে, কিছু জিজ্ঞাসা করছি না? হয়েছে, দুপুরে আজান পড়বে। এতক্ষণ ঘুমিয়েছি, আরো আগে ডাকতে পারলি না? ঘুমোচ্ছিলে তো আরাম করে, তাই ডাকিনি। ফজরের নামাজটা আজ পড়া হলো না, এখন কাজা পড়তে হবে। তুই নামাজ পড়েছিলি তো? পড়েছি। খেয়েছিস? না,
এরকম করে আর কতদিন চলবে? যা খেয়ে নে। পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে রান্নাঘরে গেল। ক্ষুধায় পেট চোচো করছে, কতক্ষণ আর না খেয়ে রাগ করে থাকা যায়। হেমলতা খোলা চুল খোপা করে নেন, এরপর কলপাড়ের দিকে যান। অজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে। তিনি পূর্ণার উদ্দেশ্যে বললেন, খাওয়া শেষ করে ঘরে আসিস। পূর্ণা খেয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখে। রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠোনের এক কোণে বসে মাটি খুঁড়ছেন। পূর্ণার দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসে। এসে দেখে হেমলতা জায়নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন। পূর্ণা ডাকল, আম্মা। হেমলতা চমকে তাকান। পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হয়। চমকানোর কি এমন হলো? হেমলতা স্বাভাবিক হয়ে বসেন, জায়নামাজ ভাঁজ করে ধীরে সুস্থে বসেন। এরপর পূর্ণাকে কাছে এসে বসতে বলেন। পূর্ণা কাছে এসে বসে। হেমলতা ভারী কণ্ঠে বললেন, আপার প্রতি তোর এত রাগ কেন? আম্মাকে বল। এখন আর রাগ নেই। প্রেম আর প্রান্তের মতো মিলেমিশে থাকতে পারবি না। ওরা বড় আম্মা ডাকে, তুই শুধু খালাম্মা ডাকবি। মাত্র উঠলে ঘুম থেকে, আগে খাও, তারপর কথা বলবো। আমি এখনই বলবো। কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি। দেখ পূর্ণা, আপা অন্য এক পরিবেশে বড় হয়েছে, থেকেছে, তাই একটু অন্যরকম। তাই বলে মানুষটা তো খারাপ না। আপা সত্যি একটা সংসার চাই। পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায়? বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে। আমার কাজকর্মের একজন সঙ্গীও হলো। বয়স তো হয়েছে, একা সব সামলানো যায়। আপারও বয়স হয়েছে, কিন্তু দুজনে মিলে তো কাজ করতে পারবো। কয়েকদিন পর তোর বিয়ে হবে, প্রেমার বিয়ে হবে, শ্বশুরবাড়ি চলে যাবি। তখন আমার একজন সঙ্গী থাকলো। আর এমন নয় যে আপার মনে বিষ আছে। আপারও ভালো সঙ্গ দরকার, ভালো পরিবেশ, ভালো সংসার। আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে। প্রেমা প্রান্তের জন্য জান দিয়ে দিতে প্রস্তুত। নিঃসন্তান বলেই হয়তো এমন। আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায়। ওনার মা মারা গেছে, বাবা তো নেই, আত্মীয় স্বজন নেই। এই বয়সে যাবে কই? আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না। সতীন হলে সে খারাপ হবে, সৎ মা হলে সে খারাপ হবে, এমন কোনো বাণী আছে? পূর্ণা বেশ অনেকক্ষণ চুপ করে রইল। এরপর বলল, কিন্তু উনি আগে অনেক সাজগোজ করতেন। যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না, তবে ওনার কথার ধরন আমার ভালো লাগে না। কে স উচ্চারণ করেন, শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে কথা বলেন। হেমলতা পূর্ণার কথায় হাসলেন। পূর্ণা ওনার আঁচল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক দাগাচ্ছে। হেমলতা পূর্ণার মাথায় হাত রাখেন, তারপর বললেন, তোর আপা যদি প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করিয়ে দিতে পারে, তুই তোর বাসন্তী খালাকে স উচ্চারণ করাতে পারবি না? উনি শিখবেন, বললে অবশ্যই শিখবেন। সত্যি, বলেই দেখ। এখন যাব? যা। যাচ্ছি। পূর্ণা ছুটে বেরিয়ে গেল। হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন। সেলাই মেশিনের সামনে বসেন। অনেকগুলো কাপড় জমেছে, সব শেষ করতে হবে। উঠোনে বাসন্তীকে পেল না পূর্ণা। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো। বাসন্তী কলপাড় থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে। 2-3 বার ঢোক গিলে বলল, শুনুন। বাসন্তী দাঁড়ালেন। পূর্ণাকে দেখে হাসলেন। পূর্ণা এগিয়ে এসে বলল, আপনাকে আমি পড়াবো। কি পড়াইবা? লাহারি ঘরের বারান্দায় আসেন আগে। বাসন্তী কিছু বুঝে উঠতে পারছে না, তবুও পূর্ণার পিছু পিছু গেলেন। বারান্দার চৌকির ওপর পূর্ণা বসল। পূর্ণার সামনে বাসন্তী বসেন উৎসুক হয়ে। পূর্ণা গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে দন্তস্ব উচ্চারণ আমি শেখাবো। দন্তস্ব উচ্চারণ তো আমি পারি। আপনি দন্তস্ব না বলে দন্তস্ব বলেন, শুনতে ভালো লাগে না। বলুন দন্তস্ব। বাসন্তী থতমত খেয়ে যান,
চোখ ছোট ছোট করে বলেন, দন্তস্ব। হয়নি, বলুন দন্তস্ব। দন্তস্ব। আবারও হয়নি। আচ্ছা বলুন সংসার। 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 সংসার উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী। পূর্ণা বলল, ওপরে চলে আসছেন কেন? দূরে বসুন। বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন। পূর্ণা বলল, এবার বলুন সন্তান। সন্তান। ফাটাফাটি হয়ে গেছে। এবার বলুন তো আসছে। আসছে। আরে আবার ছ উচ্চারণ করছেন কেন? বলুন আসছে। 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 হয়েছে। এবার বলুন সাজগোজ। সাজগোজ। হাওলাদার বাড়ির পুরুষেরা একসাথে বসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। আলমগীর, খলিল সবাই আজ উপস্থিত আছে। আমির 2 দিন পর শহরে ফিরবে, তাই আলমগীর চলে এসেছে। অতিরিক্ত গরম পড়েছে। বাড়ির চারপাশে এত গাছপালা, তবুও একটু বাতাসের দেখা নেই। আমিনা, লতিফা বসে বাতাস করছে। পদ্মজা, ফরিনা, রিনু খাবার বেড়ে দিচ্ছে। পদ্মজা আমিরের থালায় মাংস দিতেই আমির বলল, তুমি কখন খাবে? পদ্মজা চোখ তুলে তাকায়, বলল, আম্মার সাথে। এখন বসো না। জেদ করবেন না, অনুরোধ, ফিসফিসিয়ে বলল পদ্মজা। এরপর মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে চলে যায়। বাটিতে করে মাছের ঝোল নিয়ে ফিরে আসি। আমিরের দিকে চোখ পড়তেই আমির চোখ টিপল। পদ্মজার ঠোঁট টিপে হাসি। আলমগীরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করল আলমগীর বেশ বুদ্ধিতে আছে। বয়স 35 হবে। এসে একবারও রুম্পার কথা জিজ্ঞাসা করল না। কি অদ্ভুত, বউয়ের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা মায়া নেই, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। রনি, লাবণ্য ছুটে এসে বাপ চাচার মাঝে বসে। খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে। রনির বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে। খুব দ্রুত রনির বিয়ে দিতে চান তারা। আচমকা রনি গড় গড় করে বমি করতে আরম্ভ করলো। সবাই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। প্রতিটি খাবারের থালা নষ্ট হয়ে যায়। আমিনা দ্রুত রনিকে কলপাড়ে নিয়ে যান। লাবণ্য, পদ্মজা, নূরজাহান, ফরিনা ছুটে যান পিছু পিছু। বাড়ির পুরুষেরা হাত ধুয়ে উঠে পড়ে। মুহূর্তেই একটা হইচই লেগে গেল। রনি বমি করতে করতে ক্লান্ত হয়ে কলপাড়ে বসে পড়ে। আমিনা হাঁ হুতাশ করে বিলাপ করছেন। আমার ছেড়িটার কি হইল? কয়দিন ধরে খালি বমি করতেছে। জিনের আসর লাগলো নাকি? কতবার কইছি যখন তখন ঘর থেকে বাইর না হইতে। লাবণ্য তথ্য দিল। আপা রাতেও ছটফট করে, ঘুমোতে পারে না। আমিনা কেঁদে কুল পাচ্ছেন না। রনির চোখ মুখ লাল হয়ে আছে। তিনি রনিকে প্রশ্ন করলেন, আর কি কষ্ট হয় মা তোর? ও আম্মা, কবিরাজ ডাকেন, আমার ছেড়িটার কি হইল? রনি ক্ষীণ কণ্ঠে বলল, মাথাটা খালি চক্কর মারে। নূরজাহান চোখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন, এই ছেড়ি, তোর শরীর শেষ কবে খারাপ হয়েছে? 2 মাস হবে। কথাটা বলে রনি চমকে উঠল। সবাই কি ধারণা করছে? সে চোখ তুলে উপরে তাকায়। সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে, কেমন করে যেন তাকিয়ে আছে তার দিকে। রনির শরীর কাঁপতে থাকে। আমিনা মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে বললেন, এমন কিছু হয় নাই আম্মা, আপনি ভুল বুঝতেছেন, আমার সেরি এমন না। এইটা কবিরাজ আইলে কং যাইব। এই সেরির জন্য যদি এই বাড়ির কোনো অসম্মান হয়, কাইটা গাঙ্গে ভাসাইয়া দিয়া। মনে রাখবা বউ, নূরজাহান বললেন রাগী স্বরে। রনির গলা শুকিয়ে কাঠ। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছে। একসময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে। আমিনা চিৎকার করে উঠল, ও রনি, রনি।